হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই সুস্থ, ভালো এবং ফাটাফাটি রয়েছে। আচ্ছা, অন দ্যাট ফাটাফাটি নোট, আমরা এই ভিডিওতে একটা ফাটাফাটি ট্রিপের আইটিনারি শেয়ার করব এবং যা যা ডিটেল লাগে সেগুলো শেয়ার করব। সেটা হচ্ছে রিসেন্টলি আমরা যে সিকিম ঘুরে এসেছি তার। তবে তার সাথে পিছনে দেখতেই পাচ্ছ আমাদের ওয়ার্ক স্টেশনটা তো রেডি হয়ে গেছে। ওয়ার্ক স্টেশনের ভিডিও তোমরা যদি এখনো না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক করে দিলাম, প্লিজ গো চেক ইট আউট। এবার ডাইরেক্টলি পয়েন্টে আসি। সিকিম আমাদের খুব কাছে। আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, মানে কলকাতায় থাকি, বা এছাড়া ইস্ট রিজিয়নে যারা থাকো তাদের কাছে সিকিম যাওয়াটা সেরকম একটা কোনো ব্যাপারই না, কারণ এখান থেকে জাস্ট ওয়েস্ট বেঙ্গলের উপরের স্টেটটাই সিকিম, আর ওভারনাইট ট্রেন জার্নিতে পৌঁছে যাওয়া যায়। এছাড়া তো বাসের ব্যবস্থা রয়েছে এবং ফ্লাইট তো রয়েছেই। তো যাই হোক, এই যে পুরো আইটিনারিটা শেয়ার করব, এটা শুধু কোথায় কোথায় যাওয়া না, কিভাবে যাব, কিভাবে কি বুক করব, কদিন করলে ভালো, কোন সময় ঘুরলে ভালো, কি কি ঘুরলে ভালো, এই সব কিছু নিয়ে যা যা ডিটেল এবং খাওয়া দাওয়া কোথায় কি খাবো সেইগুলো সব, এবং আমরা যা এক্সপিরিয়েন্স করেছি তার বেসিসে আমরা শেয়ার করব। তোমরা যদি এর আগে আমাদের এই আইটিনারি দেওয়ার এরকম ধরনের ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানবে আমরা পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করি এবং স্টেপ বাই স্টেপ সব কিছু কভার করার চেষ্টা করি। তাই এই ভিডিওতেও তাই হবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা জিনিস সাথেই কত কি কস্ট পড়ছে, তার সাথে কি কি টিপস অ্যান্ড ট্রিক্স কিছু হলে হ্যান্ডি হয় সেগুলো শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, তাতে তোমাদেরই আরও হেল্প হবে। এই যে পুরো আমাদের এই সিকিমের জার্নিটা কিন্তু আমরা অলরেডি শেয়ার করেছি কিছুদিন আগে, সেটা একটা প্লেলিস্ট করে অ্যাড করে দিলাম। কখনো যদি মনে হয় যে কোনো কিছু রেফারেন্সের জন্য তোমরা দেখবে, সেটা কিন্তু এখানে গিয়ে চেক আউট করতে ভুলো না। শুরু করছি আইটিনারি দিয়ে। এবার সবার আগে সিকিম সম্পর্কে একটু বুঝে নেওয়া ভালো। সিকিমের 4টে মেন জোন, নর্থ, ইস্ট, ওয়েস্ট আর সাউথ। এবার নর্থ সিকিম বলতে যেরকম গুরুদরমার লেক, 0 পয়েন্ট, লাচুং লাচিং এই দিকটা পড়ে। ওয়েস্টে যেরকম পেলিং পড়ে, ইস্টে পড়ে জুলুক, তারপরে সিল্ক রুট, আর সাউথে পড়ে রাবাংলা, নামচি, এর সারাউন্ডিংসের জায়গাগুলো। আমাদের এই ট্রিপটা খুব সিম্পল ছিল, গ্যাংটক, পেলিং আর রাবাংলা। এবার গ্যাংটকে বেস্ট হচ্ছে যদি 3 দিন থাকা যায়, কারণ প্রথম দিন যেদিনকে গ্যাংটকে পৌঁছানো হবে সেদিন সেরকম কিছু একটা ঘুরে দেখার মতো থাকে না, তাই বাকি 2টো দিন গ্যাংটকে রাখলে খুব ভালো। এরপর পেলিংয়ে 2 দিন আর রাবাংলা 1 দিন। পেলিংয়েও 3 দিন করা যেতে পারে হাতে সময় থাকলে, কারণ পেলিংয়ে অনেক অপশনস রয়েছে ঘুরতে যাওয়ার, কিন্তু সবসময় তো অতটা টাইম হাতে থাকে না। সেক্ষেত্রে 6 দিন যদি হয় তাহলে গ্যাংটক 3 দিন, পেলিং 2 দিন, রাবাংলা 1 দিন, অথবা তোমাদের চয়েস অনুযায়ী আমি পুরো যে ডিটেলগুলো দেবো তা অনুযায়ী তোমার যদি মনে হয় যে গ্যাংটকে 2 দিন রেখে পেলিংয়ে 3 দিন রেখে রাবাংলা 1 দিন রাখবো, সেটাও সম্ভব। এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমরা কোন অপশনটা চুজ করবে তার উপর। 6 দিন হলে খুব ভালো। একদমই যদি 6 না হয় তাহলে 5 ইজ ফেয়ার এনাফ। সেক্ষেত্রে গ্যাংটক 2 দিন, পেলিং 2 দিন, রাবাংলা 1 দিন, যেটা সুবিধা হবে সেটাকে তোমরা বেছে নিও। দেখো, এই গেল আইটিনারিটা খুবই সিম্পল। এবার যখন আমি আরো ডিটেলে এক্সপ্লেন করবো একটু পরে, তখন আমি বলে দেবো যে কোথায় থেকে কোথায় কি ঘুরবো, কি দেখবো, সেটা পরের ব্যাপার। কিন্তু সব থেকে যেটা আগে ইম্পর্টেন্ট করা একটা ট্রিপ বুকিং এর সময়, সেটা হচ্ছে কিভাবে জায়গাটায় পৌঁছাবো সেটাকে মেকশিওর করা। দেখো, সিকিম যাওয়ার 3টে ওয়ে, আরো ওয়ে আছে, বাট সব থেকে কনভিনিয়েন্ট 3টে ওয়ে হচ্ছে ট্রেন, তারপরে বাস, তারপর ফ্লাইট। এবার ফ্লাইটটা একটু কস্টলি হয় অবশ্যই, কারণ এখান থেকে বাগডোগরা ফ্লাইট তাড়াতাড়ি যাওয়া যায় যেরকম, সেক্ষেত্রে ট্রেন ভাড়া যদি 1,500-এর মধ্যে হয়ে থাকে, ফ্লাইট ভাড়া প্রায় 4-4.5 ভ্যারি করে। তো এবার এটা ডিপেন্ড করছে যেভাবে তোমাদের কনভিনিয়েন্ট তোমরা সেটা বুক করবে। বাস জার্নিটা এই 3টের মধ্যে একটু সব থেকে বেশি হেক্টিক, কারণ যে রুটটা দিয়ে বাসটা যায় সেটা অতটা স্মুথ একদম রাস্তা না, যে একদম মাখনের মতো গাড়ি যাচ্ছে, একটু জার্কিং থাকে, প্লাস বাস জার্নিটা অতটা কমফোর্টেবলও না ট্রেন জার্নি যতটা ইজি। তো আমি অলওয়েজ রেকমেন্ড করি যে, এবং আমি নিজে সবসময়ই চেষ্টা করি যাতে ট্রেন জার্নিটা বুক করা যায়, কারণ যাওয়ার ইজিয়েস্ট ওয়ে কি, আমরা নামবো গিয়ে এনজেপিতে। এনজেপি ওভারনাইট জার্নি, মানে সারাদিনের যদি অফিসও করে রাত্রিবেলা 11টার পদাতিক, 11:20 পদাতিক অথবা 10টা দার্জিলিং মেল ধরা যায়, তাহলে ছুটি নেওয়ার দরকার পড়ে না, এবং রাতে ট্রেনে উঠে ঘুম দিলে সকালে উঠলে এনজেপি। ট্রেনে যদি যাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে, ধরে রাখলাম 3 টায়ার হলে 900 থেকে 950 অ্যারাউন্ড, 2 টায়ার হলে 1200 অ্যারাউন্ড, আর যদি স্লিপার হয় তাহলে ওটা বোধহয় 350 অ্যারাউন্ড পড়ে।
ফ্লাইটও যদি তোমরা গিয়ে চেক করো স্কাই স্ক্যানার বা মেক মাই ট্রিপ যে কোনো জায়গায়, দেখবে ওই 3 থেকে 6 মধ্যে থাকে, ডিপেন্ড করছে ডেটসের উপর। যেমন শুক্র শনিবার দাম বেশি থাকে, মঙ্গল বুধ একটু কম থাকে, সিজনে একটু কম থাকে, এইগুলো ভ্যারি করে, বাট মোটামুটি রেঞ্জটা ওরকম। আর বাস ভাড়াও দেখো, বাস ভাড়া 250 টাকা থেকেও আছে। আবার এখন তো প্রিমিয়াম লাক্সারি ওই 9600 ভলভোর যে ডবল এক্সেল মাল্টি এক্সেল বাসগুলো, সেগুলোও যায়। তো সেইগুলোর ভাড়া বোধ হয় 1500 অ্যারাউন্ড পড়ে। স্লিপার খুব সুন্দর, 900 950 স্লিপার রয়েছে, যেটা কনভিনিয়েন্ট সেটা বুক করতে পারো। 3 রকমের অপশনই দিয়ে রইলাম। ট্রেন বুক করার জন্য একমাত্র অপশন হচ্ছে আইআরসিটিসি, আদারওয়াইজ অফলাইন কাউন্টারে গিয়ে বুক করা যেতে পারে। ফ্লাইট বুক করার জন্য স্কাই স্ক্যানার, মেক মাই ট্রিপ, গোআইবিবো তো রয়েছে। এবং যদি বাস বুক করতে হয়, রেড বাস ইজ এ ভেরি গুড অপশন। এছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ডে গেলে সেখানকার বাস টিকিটও পাওয়া যায়, বাস টার্মিনাসে টিকিট কাটার ব্যবস্থা থাকে, যেমন করুণাময়ীতে থাকে, এয়ারপোর্টে থাকে, মধ্যগ্রাম চৌমাথায় থাকে, বিভিন্ন জায়গায় কাউন্টারও রয়েছে, সেখানে গিয়ে কাটা যায়। তবে দামি বাস বুক করলে রেড বাস থেকে করাটা কনভিনিয়েন্ট। আচ্ছা, এবার এখানে একটা প্রো টিপ। দেখো, এনজেপির টিকিট পাওয়াটা তো আমরা সবাই জানি খুব ডিফিকাল্ট, মানে 3-4 মাসের মধ্যে বুক হয়ে যায়। লাস্ট 1-2 মাসে আগে এসে কাটতে গেলে খুবই লাকের ব্যাপার যে ওটা ডাইরেক্টলি পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে একটা অপশন করতে পারো, যদি কলকাতা থেকে তোমরা টিকিট কাটছো, তাহলে নিউ আলিপুরদুয়ারের টিকিট কেটে যেতে পারো। সেক্ষেত্রে হয়তো 1 থেকে 150 টাকা বেশি লাগে, কিন্তু নিউ আলিপুরদুয়ারের একটা কোটা থাকে, দিয়ে দেখবে আইআরসিটিসিতে নিউ আলিপুরদুয়ারের যদি তোমরা পেয়ে যাও, তাতে চলে যাবে। 1-150 টাকা বেশি লাগবে, কিন্তু তাতে কি তোমার টিকিটটা শিওর হয়ে যাবে এবং তুমি নেমে যেতে পারবে এনজেপিতে। আইআরসিটিসিতে নিউ জলপাইগুড়িতে আমরা 2 মাস পরের টিকিট দেখবো। দেখো তো এপ্রিলের 30 তারিখে যদি দেখি, খেয়াল করে দেখো, এই পদাতিকে ওয়েটিং লিস্ট 5। এবার এটাই যদি আমি নিউ আলিপুরদুয়ার দিই, এপ্রিলের 30 তারিখই দেব, দেখো এবার এই পদাতিকেই দেখাচ্ছে অ্যাভেলেবেল 162। দিস ইজ হিউজ। আচ্ছা, একান্তই যদি এবার ট্রেনের টিকিট না পাও, তাহলে শেষ অপশন হচ্ছে তৎকালে বুক করা। এবং তৎকালে বুক করতে গেলে খুবই এক্সপার্ট এজেন্ট দরকার হয়, কারণ আমি তো তৎকালে বুক করতে গেলে দেখি বেরিয়ে যায়। তো যদি তোমাদের এজেন্টের ডিটেলস লাগে, সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমিও এনার থেকে হেল্প পেয়েছি। যদি তোমাদের লাগে, তোমরাও কথা বলে নিতে পারো। খুবই এফিশিয়েন্ট এবং একদম রাইট টাইমে টিকিট বুক হয়ে যায়। তো এই প্রসেসগুলো ফলো করলে এনজেপি অবধি শিওর পৌঁছে যাবে। তবে ইটস অলওয়েজ বেটার যদি আগে ট্রিপটা প্ল্যান করো। একটু আগে প্ল্যান করলে কি হয়, এই হ্যাসেলগুলো নিতে হয় না। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে হোটেল বুকিং। হোটেল বুক করার জন্য মেক মাই ট্রিপ, গোআইবিবো, আগোডা, বুকিং.com, এয়ারবিএনবি, অনেক অপশনস রয়েছে। তুমি এই ওয়েবসাইটগুলো গিয়ে লগ ইন করে নিজের কোথায় যাবে, কোন ডেট দেবে, সেই ডেটটা মেরে কি কি লিস্টিংস আছে সেগুলো দেখে তুমি কিন্তু বুক করতে পারবে। এবং এই প্রত্যেকটা ওয়েবসাইটই খুবই ট্রাস্টওয়ার্দি, সেখানে এটা নিয়ে কোনো সমস্যাই নেই। যেটা সমস্যা সেটা হচ্ছে, যেহেতু সিজনাল জায়গা, মানে এখন তো সারা বছর সিকিমে লোক যায়, কিন্তু তাও আমি এই জিনিসটা খেয়াল করে দেখেছি যে শীতকালে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বরের কিছুটা পার্ট, এই সময় খুব কম লোক ট্রাভেল করে। আর বর্ষাকালে খুব কম লোক ট্রাভেল করে। বর্ষাকালে সিকিম যাওয়া একদমই রেকমেন্ডেড না, কারণ ওখানে ল্যান্ডস্লাইডের খুব চান্সেস থাকে, তাই ওটা অ্যাভয়েড করাই ভালো। তবে যদি এই শীতকালে যাও, এই সময় খুব রেটস কম থাকে। খুব কম বলতে, যেরকম সব থেকে পিক টাইম হচ্ছে এপ্রিল মে, এবং দুর্গাপুজোর টাইমটা মানে অক্টোবর সেপ্টেম্বর, এই সময়গুলো হচ্ছে খুব পিক টাইম। তো এই সময় যে হোটেলগুলোর ভাড়া 4-4,500 থাকে, সেটাই জানুয়ারি মাসে চলে আসে প্রায় 1,500-2 হাজার। আবার যে হোটেলগুলো এই জানুয়ারি মাসে মোটামুটি তুমি পেয়ে যাবে 700-800-900 রেঞ্জে, সেগুলো এপ্রিল বা অক্টোবরে ওই সময় গেলে 1,500 থেকে 2,000-এর নিচে পাওয়া খুব ডিফিকাল্ট, যেহেতু ওটা পিক সিজন এবং ওই সময় গাড়ি পাওয়াটা একটু অ্যাভেলেবিলিটির অসুবিধা হয়। তোমরা কোন সময় যাবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমাদের কি দেখতে ভালো লাগে। যদি বরফ দেখার প্ল্যান থাকে, ঠান্ডা এনজয় করতে হয়, আর কিচ্ছু না ভেবে জাস্ট ঠান্ডা এনজয় করতে হয়, তাহলে জানুয়ারি ডিসেম্বর অসাধারণ অপশন। এই সময় সিকিম দারুণ। যদি প্রচন্ড কলকাতার গরমটাকে এসকেপ করার জন্য সিকিম যেতে হয়, তাহলে এপ্রিল মাস খুব ভালো অপশন, মে মাস খুব ভালো অপশন। আর এবং ওই অটমটা, পুজোর সময় মৃদুমন্দ ঠান্ডাটা এনজয় করার জন্য খুব ভালো। দেখে নিও তোমাদের সিজন ওয়াইজ কোনটা সুবিধা। এবং যদি শীতকালে অফ সিজনে যাও, তাহলে খরচা একটু হলেও কম হবে। আচ্ছা, আমরা যে যে হোটেলগুলোয় ছিলাম, যেমন আমরা গ্যাংটকে ছিলাম, সামিট টাকসাং, পেলিংয়ে ছিলাম, মাউন্ট ম্যাগনোলিয়া এবং রাওয়াংলায় ছিলাম।
বুদ্ধা রিট্রিট, এই প্রত্যেকটা হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, এবার হচ্ছে প্লেসেস টু ভিজিট। ঘুরতে গেলাম, যাওয়ার ব্যবস্থা আমাদের হয়ে গেছে, হোটেল বুকিংও ধরে নিলাম হয়ে গেছে। তাহলে এবার বাকি রইল হচ্ছে কোথায় কোথায় ঘুরবো। শুরু করছি গ্যাংটক থেকে। এবার দেখো, গ্যাংটকে যদি তুমি 3 দিন থাকো, প্রথম দিনটা তুমি 2 দিন থাকলেও প্রথম দিনে সেরকম কিছু একটা করার মতো নেই, আর 3 দিন থাকলেও তোমার হাতে তাহলে 2 দিন থাকবে। মানে যেদিন গিয়ে পৌঁছাচ্ছি তা সেটা প্রায় 2-2:30 মিনিমাম বাজবে, কারণ সকালবেলা 8টা থেকে 10টার মধ্যেই ট্রেনগুলো ঢোকায় এনজেপিতে, আর ওখান থেকে 4-4.5 ঘন্টা লেগেই যায়। তাই তুমি 1টা-1:30টার আগে কোনোভাবেই গ্যাংটক পৌঁছাচ্ছ না, যত তাড়াতাড়ি হোক। এবার যদি বন্দে ভারতে গিয়ে থাকো তাহলে তো সন্ধে বেজে হয়ে যাবে, তো সেটা অপশন আমি আপাতত রাখছি না। কিন্তু যদি তুমি ওই টাইমে পৌঁছাও তাহলে সবার আগে ঢুকে ফ্রেশ হয়ে নাও, হয়ে একটু খাবার দাবার খেয়ে বেরিয়ে আশেপাশটা যতটা ঘুরে দেখা যায় হেঁটে, কারণ ওই দিন ওই আর 3 ঘন্টার জন্য গাড়ি ভাড়া করাটা খুবই একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ গাড়ি ভাড়া করতেও 2-2.5 হাজার টাকা তো লেগেই যাবে, সেটা প্রায় ওয়েস্টই আর কি। 2-3টে জায়গা দেখে সেরকম কোনো একটা লাভ নেই। ওই দিন এমজি মার্গটা ঘুরে দেখো, 2-3টে খাবার দোকান এক্সপ্লোর করো, প্রচুর ভালো খাবারের দোকান আছে, আমি পরে আসছি খাবারটা নিয়ে। এই দিনটা লেজার ডে আর কি, এই দিন সেরকম কিছু করার নেই। সেকেন্ড দিন তোমার যেটা করতে পারো সেটা হচ্ছে আইদার ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এই ট্রিপটা করতে পারো, আদারওয়াইজ তোমরা 7 পয়েন্টস টু 8 পয়েন্টস রয়েছে গ্যাংটকের মধ্যেই, সেটা ঘুরে দেখার আছে। এবার যদি আমি এই কারণেই বললাম, যদি 2 দিন থাকতে পারো গ্যাংটকে, মানে প্রথম দিনটা বাদ দিয়ে, মানে টোটাল 3 নাইটস যদি গ্যাংটকে স্টে হয়, সেক্ষেত্রে প্রথম দিনই বলবো আমি গ্যাংটকের চারিপাশটা ঘুরে দেখে নাও, 7 পয়েন্টস যে সাইট সিইংটা, আর তারপরের দিন চলে যাওয়া হচ্ছে ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এই ট্রিপটা করতে। ওটা খুব সুন্দর, খুব ভালো লাগবে, তবে ওটার জন্য আগে থেকে পারমিট করতে হয়। আমি যখন গাড়ির ডিটেলস দেবো ওখানে আমি সব গাড়ির নাম্বার শেয়ার করে দেবো, ড্রাইভারদের ফোন করলে ওরাই করে রাখে সব, শুধু ওদের টাকা দিয়ে দিলেই হয়ে যায়। এই পারমিটটা করার জন্য ভোটার আই কার্ড লাগে অথবা ড্রাইভিং লাইসেন্স। সিকিমে আধার কার্ড চলে না, ওরা আধার কার্ডটাকে ভ্যালিড মনে করে না, কেন আমি জানি না, তবে ভোটার আই কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিন্তু দরকার, আর 2 কপি ফটো, এই দুটো হলেই এই পারমিটটা হয়ে যায়। পারমিটটার জন্য মোটামুটি যদি তুমি শুধু ছাঙ্গু আর বাবা মন্দির করো তাহলে তোমার 200-250 অ্যারাউন্ড লাগে পার পারমিটে, এবং তুমি যদি নাথুলা যাও সেক্ষেত্রে 1000 টাকা এক্সট্রা অ্যাড হয়। গ্যাংটকে সাইট সিইং এর জন্য যেগুলো দেখবে সেটা হচ্ছে চুরতেন স্তূপা, রোপওয়ে, বানজাকরি ওয়াটারফলস, রাংকা মনেস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট, গণেশ টক, মেন অ্যাট্রাকশনস এগুলো। এছাড়া টুকটাক আর 2-3টে জিনিস ড্রাইভার ওরা জানে, ওরা দেখিয়ে দেয়। কিন্তু এই 6টা জায়গা দেখো, এর মধ্যে খুব ভালো লাগবে বানজাকরি ওয়াটারফলস, রাংকা মনেস্ট্রি আর গণেশ টক। গণেশ টক থেকে একটা টপ ভিউ অফ সিকিম দেখা যায়, ও আর যদি ক্লিয়ার স্কাই পাও তাহলে অবশ্যই তাশি ভিউ পয়েন্ট, কারণ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার চলে আসছি পেলিংয়ে। পেলিংয়ে বেশ কিছু অপশনস রয়েছে সাইট সিইং এর জন্য। পেলিংয়ে 3 দিনও যদি হয় তাহলেও কিন্তু সেটা কম, মানে তাতে ফুরাবে না আর কি, কারণ এত জিনিস দেখার আছে। তবে যদি তোমরা 2 দিন পেলিংয়ে থাকো তাহলে প্রথম যেদিন পেলিংয়ে আসছো সেই দিন পেলিংয়ে সকালবেলা গ্যাংটক থেকে বেরিয়ে পেলিং ঢুকে ফ্রেশ হয়ে দুপুর তো হয়েই যাবে, তো সেক্ষেত্রে সেই দিন খুব একটা ঘুরে দেখার কিছু নেই। আমি রেকমেন্ড করবো সেদিন যদি বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে বা ওখানে কোনো একটা গাড়ি নিয়ে তোমরা হেলিপ্যাড গ্রাউন্ডের ওদিকে যেতে পারো, ওখানটা গেলে ভাল লাগবে এবং একটু চারিপাশটা ঘুরে দেখা এই। আর হেলিপ্যাড গ্রাউন্ডে এখন আর হেলিপ্যাডটা থাকছে না, এখন একটা রোপওয়ে হয়ে যাচ্ছে, ওটা সোজা কানেক্ট করছে স্কাইওয়াকে। তবে তোমরা যেতে যেতে সেটা যদি হয়ে যায় তাহলে ওই রোপওয়েটাও করে নিতে পারো। এছাড়া চারিপাশটা একটু ঘুরে দেখো, ওই দিন আর সেরকম কিছু করার নেই। এবার হচ্ছে সেকেন্ড দিন, যেদিন তুমি পেলিংটা সাইট সিইং করে দেখবে। পেলিং সাইট সিইং এর জন্য তুমি আগের দিনই একটা গাড়ি ভাড়া করে নিতে পারো, ওখানে গেলে গাড়ির প্রচুর অপশন পাবে। এছাড়া আমি স্ক্রিনেও দিয়ে দেবো যখন গাড়ির ডিটেলস বলবো, ওখান থেকেও তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। পেলিংয়ে কি ঘুরে দেখবে পেলিংয়ের আশেপাশে, দেখো এটা পুরো একটা সেট প্যাকেজ, মানে আমি এটা বলে দিচ্ছি জাস্ট ফর হেডস আপ, কারণ ওরাও এই জায়গাগুলোই ঘোরাবে, কিন্তু এর মধ্যে কিছু কিন্তু অবশ্যই মিস করো না, এই প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। সেটা হচ্ছে স্কাইওয়াক, তারপরে রিম্বি নদী, তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচিপেড়ি লেক, এই 4টে জায়গা মাস্ট ভিজিট। আর চেষ্টা করবে সকালবেলা সবার আগে স্কাইওয়াক দিয়ে শুরু করতে, কারণ ওখানে ভিড় বাড়তে থাকে, তাই যদি একটু ভালো ছবি তোলার থাকে, একটু টাইম ওখানে দিতে লাগে, সেক্ষেত্রে স্কাইওয়াক দিয়ে শুরু করাই ভালো। এবং স্কাইওয়াক থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, গোটা পেলিং থেকেই কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ, কিন্তু তাও স্কাইওয়াক থেকে দারুণ লাগবে।
প্রচণ্ড ফটোজেনিক, এবং পেলিংয়ে কি হয়, খুব তাড়াতাড়ি ক্লাউড এসে গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দেয়। যত সকাল সকাল স্কাইওয়াকটা করে নেওয়া যায় তত ভালো। এবার পেলিংয়ে যদি তোমাদের হাতে আরেক দিন সময় থাকে তাহলে অবশ্যই ইয়কসামের ট্রিপটা করো। আরেক দিন যদি সময় থাকে, ইয়কসাম, ওখানে রাজার একটা বাড়ি আছে, পুরনো রাজার বাড়ি, সেটাও ঘোরা যায়। যদি দুদিনই অপশন থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই পেলিংয়ের এই প্রথম সাইট সিনটা কিন্তু করে দেখো। আর লাস্ট বাকি রইল রাবাংলা। রাবাংলা তুমি পেলিং থেকে ডাইরেক্ট চলে আসতে পারো। রাবাংলার মেন অ্যাট্রাকশন হচ্ছে বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো, ওখানে একটি বিরাট বড় পার্ক জুড়ে একটা এবং বিরাট বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে, তার আশেপাশে ওই জায়গাটা খুব ভালো করে সাজানো, খুব ভালো লাগবে বুদ্ধা পার্ক। কিন্তু যদি বুদ্ধা পার্ক যাওয়ার পথে আমি অবশ্যই রেকমেন্ড করব নামচি হয়ে যেতে। পেলিং থেকে একটা গাড়ি ভাড়া করে তোমরা নামচি আসবে। নামচিতে চারধাম, সামদ্রুপসে, এবং তারপর তারেভিরে যদি সময় পাও, তারেভির আর টেমিটি গার্ডেনটা ঘুরে তবে বুদ্ধা পার্ক যাও। তাতে কি হবে, তোমার এই 4টে জায়গা ঘোরা হয়ে যাচ্ছে, নামচিতে থাকারও দরকার পড়ছে না। তবে যদি ক্লাউডি থাকে তাহলে তারেভির যাওয়ার কোনো দরকার নেই, কারণ তারেভির থেকে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটাই পাওয়া যায়। অবশ্যই টেমিটি গার্ডেনটা ঘুরে দেখো, খুব সুন্দর টেমিটি গার্ডেন। আরও এটা কেন বলা, কারণ বুদ্ধা পার্ক যদি তুমি বিকেলেই 3:30 4টের সময় গিয়ে পৌঁছাও, সেটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। কারণ বুদ্ধা পার্ক সন্ধ্যেবেলা একটা খুব সুন্দর লাইট জ্বালায়, লাইটের একটা অ্যাম্বিয়েন্স হয়, আওয়াজ, সুন্দর গান, মানে ওখানকার অ্যাম্বিয়েন্ট মিউজিক চলবে, এবং সেটাও ঘুরে দেখার জন্য দারুণ লাগবে। তুমি যদি বিকেলের সংযোগস্থলটায় যাও, সেক্ষেত্রে তুমি নর্মাল আলোর বুদ্ধা পার্কও পাচ্ছ, তারপর সন্ধ্যেবেলার বুদ্ধা পার্কটাও পাচ্ছ। অবশ্যই বুদ্ধা পার্কটা কিন্তু বিকেলবেলা করে যাও। সকালের দিকে যেতেই পারো, কিন্তু বিকেল করে গেলে কি ওই পুরো প্যাকেজটা একসাথে হয়। কি কি ঘুরবে তো বলে দিলাম, কিন্তু এবার ঘোরার জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে গাড়ি ভাড়া। এবার গাড়ি ভাড়া তোমরা করে নিতে পারো। আমার স্ক্রিনে আমি দুজনের নাম দিয়ে রাখছি। একটা হচ্ছে ধামাস ভাই, যে তোমাকে নর্থ সিকিম রিলেটেড যে কোনো ট্যুরে তুমি তার থেকে হেল্প পাবে, মানে ভালো গাড়ি পাবে। গ্যাংটকের জন্য তুমি ধামাস ভাইয়ের সাথে কথা বলতে পারো, এবং তার সাথে গ্যাংটক রিলেটেড ওর সাইট সিইং, ছাঙ্গু নাথুলা বাবা মন্দির, এই সব কভার হয়ে যাবে। আর যদি পেলিংয়ের সাইট সিইং লাগে এবং নামচি রাবাংলার লাগে, তাহলে আমি নিচে মিকি ভাইয়ের নাম্বার দিলাম, নিচের নাম্বারটা, এটায় কন্ট্যাক্ট করে। এই দুজনেই কিন্তু অসাধারণ দুটি মানুষ, এবং খুব এন্টারটেইন করবে এবং এত ভালোভাবে তোমাদের ঘোরাবে যে মানে একটু আফসোসের জায়গা থাকবে না। গাড়ি ভাড়া করে ঘুরতে হলে এই দুটো অপশান, এবং তোমার যদি দরকার লাগে এনজেবি থেকে পিক আপ ড্রপও কিন্তু তুমি এদের থেকে পেয়ে যাবে। তাই গাড়ি সর্টেড হয়ে গেল। এবার আরেকটা পয়েন্ট, যদি ধরো তোমরা অল্প লোক যাচ্ছ, বা দুজনে ঘুরছো, একজন ঘুরছো, 3জন ঘুরছো, দেখো গাড়ির কেসটা কি, গাড়িতে 5-6 জন হলে খুব কস্ট এফেক্টিভ হয়। কারণ প্রত্যেকটা ট্রিপে, যেমন প্রথম থেকে বলি, তোমার যদি গ্যাংটকের সাইট সিইং করো তোমার 2500 টাকার মতো লাগবে। পেলিংয়ের সাইট সিইং করতে তোমার 2500 টাকা লাগবে। পেলিং থেকে নামচির সাইট সিইং করে রাবাংলা অবধি আসতে তোমার প্রায় 3.5 থেকে 4000 টাকার মতো লাগবে। এনজেপি থেকে গ্যাংটক যেতে প্রায় 4.5 থেকে 5000 টাকার মতো লাগবে। যদি তোমরা ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ঘোরো, সেখানে প্রায় 5,500 টাকার মতো গাড়ি ভাড়া লাগে। আবার যদি নামচি হয়ে বা রাবাংলা থেকে নেমে আসো এনজেপি, সেটাও কিন্তু প্রায় 3,500 টাকার মতো ভাড়া। এই যে টোটাল গাড়ি ভাড়াটা, সবসময় দুজনের পক্ষে গেলে এই এতটা গাড়ি ভাড়াটা মানে দাঁড়ায় না। সেক্ষেত্রে আরও একটা অপশান থাকে, যদি তোমাদের মনে হয় যে না এতটা গাড়ি ভাড়া দেবো না, সেক্ষেত্রে কিন্তু সিকিমে একটা খুব ভালো অপশান রয়েছে, যেটা হচ্ছে সার্ভিস বলে ওটা, যেটা আমরা শেয়ার নামেও জানি। শেয়ারেও কিন্তু পুরো সিকিম ঘুরে নেওয়া যায়। তো যদি তোমার মনে হয় যে তুমি এনজেপি থেকে গ্যাংটক গাড়ি ভাড়া নেবে না, বা অন্য বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া নেবে না, সেক্ষেত্রে তুমি শেয়ারে করে ঘুরতেই পারো। এবার তুমি ধরো গ্যাংটকে সাইট সিইং করছো, বা পেলিংয়ের সাইট সিইং করছো, যেগুলো 2500 টাকা করে নেয়, সেইগুলোর ক্ষেত্রে তুমি খুব একটা শেয়ার অপশান পাবে না। তো ওই দুটো হয়তো ভাড়া করে নেওয়াটাই বেস্ট অপশান। নিজের মতো করে নিজের টাইমে ওটা ঘোরা যায়, কিন্তু ডেস্টিনেশন পৌঁছানোর জন্য যে গাড়িগুলো ভাড়া করা, সেটা কিন্তু তুমি এতে করতে পারবে খুব ইজিলি সার্ভিসে। তো আমি যখন এইবার ট্রাভেল করলাম, প্রত্যেকটা স্টপেজে, মানে যেখান থেকে আমি গাড়িগুলো ভাড়া নিতাম, সেখানে আমি ভাড়াগুলো খেয়ালও করেছি যে কীরকম কী লাগে, এবং যে ড্রাইভারদের সাথে আমি ঘুরেছি তাদের থেকেও আমি ইনফরমেশনটা যে যা পেয়েছি সেগুলোই শেয়ার করছি। সেটা তুমি প্রথম গ্যাংটক অবধি পৌঁছাবে যে এনজেপি থেকে, এনজেপির বাইরেই তুমি শেয়ারের অপশান পেয়ে যাবে। ওখানে কি জিজ্ঞাসা করলেই
পেয়ে যাবে। যদি ওখানে একান্তই না পাও, তেনজিং নরগে বাস স্ট্যান্ড চলে আসবে, একটা 10 টাকা টোটো ভাড়া করে, সেখান থেকে তুমি চলে যেতে পারবে গ্যাংটক। তোমার মাথা পিছু ভাড়া নেবে ওই 400 কি 500 এর মধ্যে, এটা সিজনের উপর ডিপেন্ড করে। 400 থেকে 500 পার হেড নেবে। আর যদি তোমার গাড়ি ভাড়া করে যাও, মোটামুটি 4,500 থেকে 5,000-এর মধ্যে ভাড়া নেবে গ্যাংটক। এবার গ্যাংটকে তুমি সাইট সিইং যেটা করছো সেটা 2,500 টাকা ভাড়া, এখন রেট তাই, এরপর ওটা বাড়লে বাড়তে পারে। এবং যদি তুমি ছাঙ্গু নাথুলা বাবা মন্দির করো, সেক্ষেত্রে ইনোভার ভাড়া নেয় মোটামুটি 4,500 টাকা থেকে 5,500 টাকা পার পার্সন, পারমিট লাগে 250 টাকা। আর যদি নাথুলা যাও, সেক্ষেত্রে 1,000 টাকা করে এক্সট্রা পার পার্সন। গ্যাংটকের ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড যেটা, ওখান থেকে ছাঙ্গু নাথুলার শেয়ার ক্যাব পাওয়া যায়, ওটা বোলেরো ছাড়ে মোটামুটি ওখান থেকে, আর ওই 1,000 টাকা করে পার পার্সন নেয়। একটু কনজেস্টেড হয় কারণ টোটাল 10 জনকে নিয়ে ট্রাভেল করে ওরা। তুমি ওখানেও তোমরা কথা বলতে পারো, আগের দিন বিকালে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কথা বলে ওদের ডিটেলস শেয়ার করে দিলে ওরা ওটা করে নেবে। আর ওটা সব কিছু নিয়ে মানে ভাড়া এবং পারমিট ধরে ওটা 1,000 টাকা চার্জ করে, সেটাও একটা অপশন। তো গ্যাংটক থেকে তোমরা যদি পেলিং যেতে চাও, সেক্ষেত্রে 4 থেকে 4,500 টাকা ছোট গাড়ি ভাড়া নেয়। আর সেকেন্ড অপশন যেটা, যদি তোমরা শেয়ারে আসতে চাও, তো সকালের দিকে 7টা আর 7:15 সময় দুটো ডাইরেক্ট শেয়ার যায় পেলিং, ওটায় নেবে পার পার্সন 600 টাকা করে। এবার যদি ওটা তোমরা মিস করো, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে ডাইরেক্ট গেজিংয়ের শেয়ার। গেজিংয়ের শেয়ারও পাওয়া যায় গ্যাংটক থেকে। গেজিংয়ের শেয়ার নিয়ে তোমরা গেজিং পৌঁছে গেলে ওখান থেকে আর 70 টাকার একটা ছোট অল্টোকে ভাড়া দিলেই পৌঁছে দেবে পেলিংয়ে। আর ইনকেস যদি তোমরা গেজিংয়েরও না পাও, সেক্ষেত্রে তোমরা জোরথাং অলওয়েজ পেয়ে যাবে। জোরথাংয়ের ভাড়া নেয় 170 অ্যারাউন্ড, তাতে তোমায় জোরথাংয়ে যেখানে নামাবে সেখান থেকেই তুমি আবার গেজিংয়ের শেয়ার পেয়ে যাবে বা পেলিংয়ের শেয়ার পেয়ে যাবে, টাইমিংয়ের উপর ডিপেন্ড করে। তবে যদি ডাইরেক্ট গ্যাংটক থেকে পেলিং না পাও, তাহলে প্রথম ট্রাই করবে গেজিং হয়ে পেলিং যাওয়ার, সেটা না পেলেও জোরথাং হয়ে পেলিং পেয়ে যাবে ভায়া গেজিং। তো এটা কোনো সেরকম সমস্যার ব্যাপারই না। শুধু এটা ভাবো যে যদি তুমি বুক করে যাও তাহলে তোমার 4,500 লাগবে, সেটা যদি তোমার অসুবিধা না হয়, কমফোর্টেবল জার্নি করতে হয়, তাহলে সেটাই সব থেকে বেটার অপশন। যদি মনে হয় যে না ওই জায়গায় কিছুটা টাকা বাঁচাবো, সেক্ষেত্রে এখানে প্রায় 1,000 থেকে 1,200 অ্যারাউন্ডে কিন্তু ইজিলি দুজনে পেলিং পৌঁছে যাবে। আবার যখন পেলিং, তো তোমরা যে সাইট সিইংটা করছো অবশ্যই গাড়ি ভাড়া করে করো, সেটা ইজিয়েস্ট হবে। এরপর পেলিং থেকে যখন তুমি রাবাংলা আসছো নামচি হয়ে, সেটা যদি তোমার মনে হয় যে আমি গাড়ি ভাড়া করে ঘুরবো, সেক্ষেত্রে তুমি একবারে 4,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে নামচি পুরো সাইট সিইং করে চলে যেতে পারো রাবাংলা। কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি ওভাবে যাব না, তাহলে আবার ওই গেজিং এলে, গেজিং মানে পেলিংয়ের নিয়ারেস্ট সদর শহর হচ্ছে গেজিং। তো ম্যাক্সিমাম সদর শহরেই তোমার এই সার্ভিসের সিস্টেমটা রয়েছে। সেক্ষেত্রে তুমি গেজিংয়ে চলে এলে, গেজিং থেকে তুমি শেয়ার পেয়ে যাবে রাবাংলার। যদি রাবাংলা শেয়ার না পাও, সেক্ষেত্রে নামচির শেয়ার তো পাবেই, নামচি থেকে তুমি আবার শেয়ারে চলে যেতে পারবে রাবাংলা। ওয়েল কানেক্টেড সার্ভিসে, কিন্তু সে যদি অনেকটা কম খরচে সার্ভিসটা ট্রাভেল করা যায়। এবং পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে তুমি রাবাংলা থেকে এনজেপিও গাড়ি ভাড়া করে আসবে না, সেক্ষেত্রে রাবাংলার সার্ভিস স্ট্যান্ড থেকে তুমি সার্ভিস নিয়ে চলে আসতে পারো নামচি, নামচি থেকে আবার শিলিগুড়ি সার্ভিস নিয়ে শিলিগুড়ি চলে আসবে। যদি সার্ভিসে ট্রাভেল করতেই হয়, ধরে রাখি আমি কালকে রাবাংলা থেকে বেরিয়ে নামচি যাব, তাহলে রাবাংলা যেদিন তুমি পৌঁছাচ্ছ সেদিনই ইটস রিকমেন্ডেড যে তুমি সার্ভিসের ওখানে জেনে নাও যে কালকে কখন সার্ভিসটা যায়, সেই বুঝে তুমি বেরিয়ে যেতে পারবে। এটা কিন্তু জাস্ট সার্ভিসের জন্য। যদি তুমি গাড়ি ভাড়া করে ঘোরো, সেক্ষেত্রে এই এত হেডেক নেওয়ারই নেই, টোটালি ডিপেন্ডস আপন ইউ। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে খাবার। দেখো, আমি খাবার নিয়ে খুবই ইমোশনাল এবং সেন্টিমেন্টাল এবং তার সাথে সাথে সিরিয়াসও। তাই এই টপিকটা যতক্ষণ না আসছিল আমার মানে মনের মধ্যে আঁকুপাকু করছিল যে কতক্ষণে খাবারের ডিটেলগুলো বলবো। যাই হোক, দেখো, যদি রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে হয়, তাহলে গ্যাংটকের থেকে ভালো অপশন কিন্তু গোটা সিকিমে আর কোথাও পাবে না। গ্যাংটকে আমার কিছু বেশ প্রিয় এবং খেয়ে অসাধারণ লেগেছে এরকম রেস্টুরেন্ট আমি এখানে লিস্ট করছি, এখান থেকে অবশ্যই চেক করে দেখে নিও। তোমাদের যদি এর মধ্যে কোনোটায় সময় হয়, গিয়ে অবশ্যই খেয়ে দেখো। পেলিংয়ে তুমি সেরকম রেস্টুরেন্টস অত পাবে না, তাও 2-3টে তুমি ফুড জয়েন্ট পাবে, যার মধ্যে কাবুর খুব ভালো এবং
ক্রাসুলা ওভাটার একটা রেস্টুরেন্ট একদম পেলিংয়ের মুখটায় রয়েছে, সেই দুটো কিন্তু খুব ভালো অপশন। আমি লিখে দিচ্ছি, তোমরা যদি মনে হয় ওখানে গিয়ে খেতে পারো। এছাড়া আমাদের হোটেল মাউন্ট ম্যাগনোলিয়া ছিল, আমরা বেশিরভাগ ওইখান থেকেই খেয়েছি এবং মাউন্ট ম্যাগনোলিয়ার খাবার খুব ভালো। তবে আমার এটা জানা হয়নি যে ওরা বাইরের গেস্টদের রেস্টুরেন্টে ওয়েলকাম করে কিনা, তবে তোমরা একবার কল করে জানতে পারো। যদি সেটা হয় তাহলে ওদের খাবারও কিন্তু খুব ভালো। আর রইল বাকি রাবাংলায় আমরা একদমই বাইরে খাবার খাইনি, রাদার খাওয়ার সময় পাইনি। তবে সারপ্রাইজিংলি যদি তোমরা বুদ্ধা রিট্রিটে থাকো, এবং আমি তো অবশ্যই রেকমেন্ড করব থাকার জন্য, অপূর্ব খাবার। মানে হোটেল তো বুদ্ধা পার্কের একদম পাশে, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু রাবাংলায় গিয়ে আমি এরকম খাবার পাবো, আমি সত্যি, আমার এখন জিভে জল আসছে বুদ্ধা রিট্রিটের কথা ভেবে। অপূর্ব খাবার। অবশ্যই যদি তোমরা বুদ্ধা রিট্রিটে থাকো, ওখান থেকে ছাড়া কিন্তু খাবার খেও না। তো এই আমার ফুড জার্নি ছিল মোটামুটি। আমি আশা করি তোমাদেরও ফুড জার্নিটা যেন ফাটাফাটি। আচ্ছা, এবার সিরিয়াস পয়েন্টে চলেই আসি, সেটা হচ্ছে টোটাল কস্ট কত। দেখো, বিভিন্নভাবে তো এই ট্রিপটাকে কাস্টমাইজ করা যেতে পারে, মানে 5 দিন থাকবে না 6 দিন থাকবে, 2 টায়ারে যাবে না ফ্লাইটে যাবে না স্লিপারে যাবে, ওইদিকে সার্ভিস করে ঘুরবে না গাড়ি ভাড়া নিয়ে ঘুরবে, এই সব কিছুর উপর বেস করে কিন্তু একটা স্ট্যাটিক অ্যামাউন্ট বলা খুব ডিফিকাল্ট। আমি প্রত্যেকটা অপশানই এখানে শেয়ার করে দিচ্ছি, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা ওটাকে মিক্স ম্যাচ করে নিয়ে তোমরা প্ল্যানটা করে নিও। তবে হ্যাঁ, যদি দুজনে যাও অবশ্যই একটু কস্টলি তো হবেই। 6 জন কিন্তু খুব ভালো অপশন, যদি এই ট্রিপটা 6 জনে হয় তাহলে নাথিং লাইক ইট, ওটা কিন্তু বেস্ট কেস। প্রত্যেকটা অপশনই আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্লাস মাইনাস করে নিও যে টোটাল কস্টটা কত পড়ছে। যদি তোমরা এখনো ঘুরে না থাকো, প্লিজ দেরি না করে ইমিডিয়েটলি সিকিম প্ল্যান করো, সিকিম অসম্ভব সুন্দর জায়গা। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।